সদর দরজা পেরিয়ে বাড়ির ফটকে আসতেই অহনের ডাকে পেছনে ঘুরল। বাইক ছাড়া এই প্রথম অহন বের হতে দেখে অবাক হলো। তার পাশাপাশি এসে অহন বলল, আজ হেঁটেই যাই, তোমার কলেজের পরই তো আমার কলেজ। তোরা নিজের মতো করেই হাঁটতে লাগলো। পাশাপাশি হাঁটছে অহনও। নীরবতা ভেঙে তোরা শোধালো, আচ্ছা, শারীরিক দূরত্ব কি মানসিক দূরত্ব বাড়ায়? অহন ছোট্ট করে জবাব দিল। হুম। তোরা রাস্তায় চলতে চলতে আশেপাশে দেখলো। সাই সাই করে চলে যাওয়া গাড়িগুলো দেখে শুভ্র এপ্রনটার পকেটে হাত রেখে বলল, আমি যদি দূরে কোথাও চলে যাই তবে বিস্মৃত হব না নিশ্চয়ই। অহন মৃদু হেসে বলল, বেফাস কথাবার্তা বলো না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় তবে আমি নেব না। দূরে যাওয়ার আগে যদি সুতোয় বাধা পড়ো। তোরা আনমনে বলল, জেঠিমা বড় বাবা যদি আপত্তি রাখে কিংবা আম্মু যদি আমায় নিয়ে মজুমদার বাড়ি ছেড়ে আসে। কথাটা বলে অহনের পানি চাইল তোরা। ছাইরাঙা রুমাল শার্টের সাথে কৃষ্ণকালো প্যান্টের কম্বিনেশনটা অসুন্দর মনে হলো না তোরার। মানুষটাকে মোহনীয় লাগছে। হয়তো কখনো এভাবে দেখেনি, কারণ মানুষটা সবসময়ই সুদর্শন। নিজের দৃষ্টি ঘুরিয়ে আনমনেই বলল, সব বিচ্ছেদ মেনে নেওয়া যায় না মাস্টার মশাই। দৈহিক বিয়োগও সাদরে আমন্ত্রিত হয়ে যায়। নির্বাক তরুণের স্নায়ুতে তখন ব্যাপক আনারল। এলোকেশের হৃদয়ে হারানোর ভয় কাজ করছে। তাহলে কেন মন উজাড় করে ভালোবাসা প্রকাশ করে না? ভাবনার করিডোরে পেরিয়ে এসে জবাব দিল অহন, মিছিমিছি ভয় পাচ্ছ তোরা রানী? কাটার শক্ত বেরি কি ফুলের ছোঁয়া থেকে বিচ্ছেদ ঘটাতে পারে? আর কোনো কথা হলো না তাদের দুজনের। গন্তব্যে পৌঁছে দুজনই তোরার পকেটে হাতড়ে দেখলো খামটা আছে কিনা। সহি সালামতে যত্ন করে রাখা খামটা ফের পৌঁছে যাবে সেই ঠিকানায়। ক্লান্ত দেহে বাড়ি এলো তোরা। গ্লাস ভর্তি শরবত এনে তার দিকে বাড়িয়ে দিল অনিমা। স্নেহের পরশ বুলিয়ে দিল মেয়েটার গায়ে। নিজের শাড়ির আঁচল দিয়ে শান্ত মেয়েটার ঘাম মুছে দিয়ে বলল, ইস কি অবস্থা ঘেমে। তাকে ফ্রেশ হতে বলে নিজে দৌড়ে গেল ডাইনিং টেবিলের কাছে। আজকাল মেয়েটাকে বেশ মনে ধরেছে। ছোট ছেলেটা না হয় আশা ভঙ্গ করেছে, বড়টাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই মায়ের আশায় জল ঢালবে না। কিন্তু সাহসে তো কুলোয় না। পাছে সংসারের অশান্তি হয়, অনাহত ঝঞ্ঝাট আসে। সেই ভয়ে নিজের মনে চাপিয়ে রেখেছেন সাতটুকু। আজ স্থির করেছেন মনের অভিপ্রায়টুকু স্বামীকে জানাবেন। প্রয়োজনে করজোরে মিনতি জানাবেন, আবদারটুকু রাখতে। জেঠিমা হয়ে নয়, শুধু মা হয়ে থাকতে চান তিনি। ছেলেটাকে সময় করে নিজের বায়নাটুকু জানাবেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দরজায় কারো তুমুল ধাক্কার শব্দ শুনতে পেল তোরা। এক প্রকার ছুটে সে দরজার ছিটকিনি টেনে নিচে নামাতেই হুড়মুড় করে ঢুকে পড়ল জনশতেক মানুষ। তোরা রীতিমতো একপাশে ছিটকে পড়ল। শক্ত হয়ে উঠে দাঁড়াতেই দেখলো পুলিশের উর্দিওয়ালা মানুষও দেখা যাচ্ছে। মানুষগুলো হম্বিতম্বি শুরু করেছে। পুরো বাড়িতে তখন মেয়েরা বাদে কোনো পুরুষ মানুষ ছিল না। ভয়ে আড়ষ্ট সবাই। ঘরে বসে বড় ভাইয়ের গলার স্বর শুনে কাঁপতে শুরু করলো অনু। কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো অয়নের নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই সবটা বলল সে। উপর থেকেই শুনতে পাচ্ছে বড় ভাইয়ের হুঙ্কার। অনিমা, কলি, রুবাবা, মেহেরজান সবাই পাশাপাশি দাঁড়িয়ে আছে। তোরা তখনও দরজার পাশে দাঁড়িয়ে। আদিপের এক একটা হুঙ্কারে যখন সবাই কেঁপে উঠেছে, তখন তোরা সামনে এসে বলল, কারা আপনারা? অযথা চেঁচামেচি করার কি হেতু? তোরার প্রশ্নে দমলো আদিপ। কিশোরী মেয়েটাকে এক নজর দেখতেই থমকালো আহির। ভাইয়ের হাতে হাত ধরে বলল, শান্ত হয়ে কথা বল ভাইয়া, আমি বলছি ওদের। আহির মোলায়েম স্বরে বলল, আমরা অনুর ভাই, অয়নকে তুলে এনেছে, আমরা নিয়ে যেতে এসেছি। আহিরের কমনীয় শুনে গর্জে উঠল আদিপ। আদিবের গর্জে এবার তোরাও ক্রুদ্ধ হয়েও স্বরে বলল, ডান্ডার ঠান্ডা গরম কেলানি শুধু আমাদের জন্য নয়, আপনাদের পিঠেও পড়তে পারে। মিছে অভিযোগ, পুলিশ নিশ্চয়ই আপনাদের কোলে তুলে নাচবে না? আহির চমকে উঠল তোরার যশলীলতা দেখে। ভাইকে থামাতে বলে ঈর্ষাদ হেসে বলল, প্লিজ ডোন্ট ওয়ারি, আপনারা অনুকে এনে দিন, আমাদের হাতে আমরা চলে যাব।
ছোট ভাইয়ের কথা শুনে ফের চেঁচিয়ে উঠল আদিব। দ্বিগুণ তেজে তোরাও জ্বলে উঠল, গলা স্বর শৃঙ্গে জড়িয়ে বলল, এটা আপনার ভাষণের মঞ্চ নয় যে মিষ্টির আশায় মানুষ বসে বসে অযৌক্তিক কথা হজম করবে। ভদ্র ভাষায় কথা বলুন। তোরার কথায় অপমান বোধ করলো আদিব। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে বলল। কথাটুকু শেষ হবার আগেই অন্য কেউ বলল, 700 কোটি মানুষের পৃথিবীতে সবাইকে চিনতে হয় না। তোরা কাত হয়ে অহনকে দেখলো। তার পিছু অয়নও এগিয়ে আসছে। অয়নকে দেখে আদিব তেড়ে গেল। আহিরও পিছু ছুটলো। আদিব হাত বাড়িয়ে অয়নের কলার ধরে আগে শুনতে পেল। খবরদার ভাইয়া, একদম ওর গায়ে হাত দিবেন না। বোনের গলার আওয়াজ শুনে পেছনে ঘুরলো আদিব। আকাশ নীল রাঙা জামদানিতে পুরো দস্তুর বউ বউ লাগছে। ততক্ষণে পুলিশের লোকগুলো অয়নের হাত জোড়া চেপে ধরেছে। অনু দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়িয়ে বলল, আমি স্বেচ্ছায় এসেছি ওর সাথে। কেন এমন করছো ভাইয়া? কি লাভ আমাদের আলাদা করে? আমি ভালো আছি ওর সাথে। একটা নিয়ে ভাইকে সরিয়ে নিজের পেছনে নিয়ে অহন বলল। আর কিছু শোনার আছে আপনাদের? আদিব সজোরে অহনকে ধাক্কা দিয়ে বলল। অহন দুপা পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। এগিয়ে এসে দুই হাতে আদিবের কলার চেপে ধরতেই নজর গেল অনুর অসহায় আদলে। নিজের ক্রোধকে সংবরণ করে অহন বলল, বাড়াবাড়ি করবেন না। আহির পেছন থেকে আদিবকে টেনে ধরে বলল, ভাইয়া প্লিজ সমঝোতে এসে কথা বলো, অযথা ঝামেলা করিস না। অনুর পয়েন্টটা এখানে মেন। আদিব থামল না, দ্বিতীয় ধাক্কা দিল অহনকে। অহনার এবার নিজেকে আটকায় রাখতে পারল না। এদিকে এসে আদিবকে ঘুষি মারার আগেই তোরা এসে দাঁড়ালো তাদের মাঝে। অনুর দিকে তাকিয়ে জোর গলায় বলল, তোর ভাইকে সাবধান করে দে অনু, উনি আর একবার যেন এই ধৃষ্টতা না দেখায়। জেঠিমা কষ্ট পাচ্ছেন। অনু অয়নকে ছেড়ে দৌড়ে সে ভাইয়ের পা ধরে বলল, এমন করিস না ভাইয়া, তুই বরং আমায় মেরে ফেল, কিন্তু ওকে ছাড়তে বলিস না। ওর দোষ নেই, আমি নিজে পালিয়ে এসেছি। বোনের অশ্রুসিক্ত নয়নজোড়া দেখে শীতল স্বরে আদিব বলল, অনু মাথা নিচু করে ওভাবেই বসে রইল। তার জন্য তার ভাসুরের গায়ে হাত উঠল। তারই বড় ভাই। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তোরা না আসলে হয়তো ভাইয়া মার খেত। অনু নীরবতা দেখে অহন বলল, এবার একটা সময় আপনারা ঠিক ওকে মানবেন, সব ভুলে বোনকে আগলেও নেবেন, কিন্তু অয়নকে হারালেও নিশ্চয়ই ফিরে পেত না। একটা সময় সব ঠিক হয়, কিন্তু নিজের ভালোবাসার মানুষটা হারালে তাকে ফেরত না পেয়ে কি কেউ ভালো থাকে? তোরার দিকে এক নজর তাকালো অহন। ভালোবাসার মানুষকে এই ছোট্ট মেয়েটাও আগলে নিতে জানে, তা ভেবে মুচকে হাসল সে। আহির মুগ্ধ হয়ে দেখছে তোরাকে। মেয়েটা না এলে একচোট তুমুল মারপিট হয়ে যেত। অহনকে সে চেনে, শিক্ষকের পেশায় থাকলেও হাত চলে বখাটেদের মতো। মারের বদলে লাথি দিয়ে বসে ছেলেটা। কলেজে একবার দেখেছিল কিভাবে বেধড়ক পিটিয়েছিল মেয়েদের উত্ত্যক্ত করা ছেলেগুলোকে। আদিব কিছুটা শান্ত হলো, তবু অয়নের দিকে তাকিয়ে বলল। কথাটা শুনেই অয়ন হেসে দিল। আদিবের কাছাকাছি দাঁড়িয়ে বলল, এতদিকে নজর না দিয়ে নিজের সংসারে মনোযোগ দিলে এতদিনে 2 বাচ্চার বাবা হতেন। কি পাওয়ার দেখিয়ে চলেন, অথচ কাজের কাজ কিছুই করতে পারেন না। অয়নের কথায় ফিক করে হেসে দিল আহির। ভাইয়ের দিকে তাকিয়ে কাঁধ উঁচিয়ে ইশারা করলো। মান সম্মান গেল। তোরা ঠোঁট কামড়ে হাসি আটকালো। অনু মাথা নুইয়ে হাসতে লাগলো। অহন পুলিশকে ইশারা করলো চলে যেতে। পরে কথা বলার আশ্বাস দিয়েছে সে। বিষণ্ণ চিত্তে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে মেয়ের ঘরে এলো রুবাবা। উঁচু আওয়াজে পড়ছে মেয়েটা। ঘড়িতে সময় দেখে নিঃশব্দে বিছানায় এসে বসলো সে। ঘরে কারো উপস্থিতি জানান দিচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। বিশেষ মানুষের উপস্থিতি আজ করে তোরা মনস্থির করছে আজ তাকাবে না। আজকাল তাকে বাচ্চামো ভর করেছে। সময়ে অসময়ে মানুষটাকে রাগিয়ে দিতে ইচ্ছে হয়। তার সকল ভাবনার শেষ প্রান্তে দাড়ি রেখা একে রুবাবা ডাকলো। তোরা? মায়ের কম্পিত স্বরধ্বনিতে থমকালো তোরা। কাল বিলম্ব না করে চেয়ার ছেড়ে মায়ের পাশে এসে বসলো। মায়ের থমথমে মুখটা দেখে উদ্বিগ্ন স্বরে শোধালো, শরীর খারাপ লাগছে আম্মু। শাড়ির আঁচলটা কচলাতে কচলাতে মনে মনে কথাগুলো আবার আওড়াতে নিল রুবাবা।
কোথা থেকে কিভাবে শুরু করবে তা মেপে বুঝে নিজের মনে সাজিয়ে নিল। সংযত কথাগুলো বাদ দিতে হবে, নচেত মেয়ের মনে সন্দেহ দানা বাঁধবে। গলা ঝেড়ে পরিষ্কার করে রুবাবা অল্প আওয়াজে বলল, ভেবেছি এখান থেকে চলেই যাব, নিজের মতো করে বাঁচবো। কোথায় জীবনের সমাপ্তি টেনেছিলাম সেটা থেকে পুনরায় আরম্ভ করব। এখানে থাকলে আমি নিজের প্রতি দৃঢ়তা রাখতে পুনঃ ব্যর্থ হব। মায়ের কথায় ঘটিত অনর্থকের আঁচ পেল তোরা। বাড়াবাড়ি কিছু একটার অঘটন হয়তো সাধন হয়েছে। কণ্ঠে না তেজ ছিল না শিরলীনতা, তবে কণ্ঠ ছিল উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা নিয়ে শুধালো, কোথায় যাওয়ার মনস্থির করেছো? উদাস কণ্ঠে ভাঙা ভাঙা আওয়াজে রুবাবা জানালো, গ্রামেই ফিরতে চাই। মায়ের কণ্ঠে সে আক্ষেপ ছিল, তার উপলব্ধি করতে তোরার বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। মায়ের চাপা দীর্ঘশ্বাস আড়ানোর সুপ্ত ঝরার ইঙ্গিত। মায়ের সিদ্ধান্তে উৎকণ্ঠার সমর্থন জড়িয়ে তোরা বলল, আমার পরীক্ষা শেষ হোক, তখন যাব। দেখতে দেখতে 8 মাস কেটে যাবে। এই পরীক্ষার পর তো চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা। আপাতত পড়ায় ফোকাস করি, তুমিও মানসিকভাবে গোছগাছ করে নাও। মেয়ের সোজাসাপটা স্বীকারোক্তিতে যেন প্রাণ ফিরে পেল রুবাবা। নিজের ডান হাতটা দিয়ে মেয়ের গালে আলতো ছোঁয়া রেখে বলল, তুই আমার সব, ধরে নে, তোর জন্য এখনো এই ধরার আলো বাতাস দেখছি। মায়ের আকস্মাত নেয়া সিদ্ধান্তটা আজ আর মনটাকে আন্দোলিত করতে পারেনি। বুকটা যেন চুরমার হয়ে যাচ্ছে সপ্তদোষী কিশোরীর। ছোট্ট বুকটায় অনুভূতির জোয়ারে মন ভাসিয়েছিল দুজনে। বিচ্ছেদের ঘণ্টা বুঝি অনুভূত জন্মের আগেই শ্বাসরোধ করে মেরে দেবে। আচ্ছা, মাস্টারমশাই কি জানবে এই কিশোরীর নীরব কান্নার শব্দ? দৈহিক অনুপস্থিতি কি দ্রুত বাড়িয়েই দেবে, নাকি একবার মাস্টারমশাইকে জানিয়ে দেওয়া উচিত এই নিষ্ঠুর সমক ভবিতব্য? মায়ের বুকে মাথা রাখলো তোরা। কেমন ভারী ভারী লাগছে বুকটা। হু হু করে কান্না আসছে। ভালোবাসার কাছে বুঝি মানুষ এতটাই অসহায়? তবুও নিজের স্বভাব সিদ্ধ রেখেই বলল, পড়া এখনো অনেক বাকি আম্মু, ঘুমোতে যাও তুমি, আমি পড়াটা শেষ করি। মেয়ের আর্তদহন অজ্ঞাত রইল না রুবাবার নিকট। মেয়ের হৃদয় কোণে রক্তক্ষরণে নিজের মনটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, একবার না হয় একবার মেয়ের জন্য কারো কাছে মেয়ের সুখটা চেয়ে নিলে কি খুব ক্ষতি হবে? মেয়ের জন্য মা হয়ে এইটুকু করাটা কি খুব অন্যায় হবে? সংসারে ফাটল ধরার অনর্থক ভাবনাটা কি একবার জলাঞ্জলি দেবে? আর ভাবতে পারছে না রুবাবা। ধীর গতিতে গিয়ে দাঁড়ালো। স্লথ গতিটুকু নিয়েই মেয়ের ঘরটা ত্যাগ করলো। উদাস হয়ে মায়ের গমন দেখলো তোরা। শান্ত ভঙ্গিতে নিজেকে জানালো, মাস্টার মশাইকে একবার জানাতে হবে, নয়তো ওই মানুষটার সাথে ঘোর অন্যায় হবে। সাহস করে পা বাড়ালো ওই ঘরটার পানে। আজকাল তার সাহসটা যেন দ্বিগুণ হয়ে গেছে। ডর ভয় কাবু করে না তাকে। সে তোয়াক্কা করে না লোকে কি বলবে সেই বাক্যের। চিকন তর্জনী দিয়ে দুটো মৃদু আঘাত বসালো দরজার দেওয়ালে। মনে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা। দরজা আদৌ খুলবে তো? রাত তো কম হলো না। তার সকল দ্বিধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দরজা খুলে দিল ঘরটার মালিক। শীতল ছাড়া জিজ্ঞেস করলো, ভুল করে আসা হয়েছে নাকি? মানুষটার শীতল চাহনি যেন শরীরটাকে হিম করে দিল। কি মায়াবী হাসি! নৈসর্গিক সৌন্দর্যের তুলনায় এই হাসিটুকু ততাধিক মনোমুগ্ধকর। দরজার দুই পাশে দেওয়ালে রাখা দুই হাতের বেষ্টনী দেখে তোরা নিচু আওয়াজে শুধালো, ব্যারিকেড দিয়েছেন কেন? আমি কি অস্পৃশ্য? ও ঘরে যাওয়ার যোগ্য নই? কি মায়াবী অভিমান! মুগ্ধ হলো অহন। হাত সরিয়ে বলল, আসুন, অভিমানিনী হবেন না। আমি অধিকার পাইনি আপনার মান ভাঙানোর। ধীর কদমে এগিয়ে গেল তোরা। মনের উজাটন বরাবর গলায় চৈত্রের খরা বানিয়ে দিচ্ছে। ঠোঁট জোড়াও শুকিয়ে কথা আটকে যাচ্ছে বারবার। তার নীরবতায় যন্ত্রণা বাড়ল প্রেমিক পুরুষের হৃদয়ে। তীব্র দহনীয় অন্তর জ্বলছে। তবে অপেক্ষা কিসের? তরে এত জরুরি আগমন? মৌনতা হটিয়ে তোরা বলল, মাস্টার মশাই এত জটিল সমাধান করতে পারেন, অথচ সামনের দিনগুলোতে আসা জটিলতায় কোন সূত্র বসালে সঠিক সমাধান পাবেন, নাকি সমাধানের শেষ লাইনের গরমিল সূত্র বহির্ভূত নিরাপত্তা সিদ্ধ?
রহস্যময়ী কঠিন ভাষা বোধগম্য হতো না অহনের, কিন্তু আজকাল রহস্যময়ীকে অন্তর দিয়ে উপলব্ধি করে সে। সেই বেগ পেতে হলো না এলোকেশির করুণ আক্ষেপ বুঝতে। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল, আবার কে কি বলেছে? কে আবার ভিলেন হয়ে আপনার মনকে শঙ্কিত করছে? আপনার অশান্ত মনটাকে স্থির করার জন্য যা করা দরকার আমি তার নির্দ্বিধায় করব। কোনো ঝড়ঝাপটা মানব না। আসুক না কোনো বাধা, হুলুস্থুল বাঁধিয়ে দেব। আমার তোরারানীকে অস্থিরতায় রেখে কেউ স্বস্তিতে বাঁচবে না, কেউ না। আপনি নিশ্চিন্তে থাকুন, পড়ায় মন দেন। ওসব ভেবে আগামীকালের পরীক্ষায় গলত করবেন না। সামনের মানুষটাকে গভীর মনোযোগ দিয়ে শুনছিল তোরা। তার প্রতিটি শব্দে ছিল সুপ্ত হুঙ্কার, তাকে আগলে রাখা দৃঢ় পণ। তবু অনাহত ঝড়ে এসে আর উড়ে যেতে চায় না, সহজভাবেই বলল, আম্মু বলেছে গ্রামে চলে যাবে আমার পরীক্ষার পর, থাকবে না আর এখানে। আপনি সত্যি আমায় এখন ভুলে যাবেন না তো? আমি বিস্মৃত হব না তো মাস্টার মশাই? জল শক্ত হয়ে এলো অহনের। বাঁ হাতের আঙ্গুল দিয়ে চুল টেনে ধরলো। এমন অদ্ভুত সিদ্ধান্তের কোনো হেতু দেখছে না সে। হুটহাট এসব সিদ্ধান্তের পাল্টে সমাধান তো চট করেই মাথায় আসে না। কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া যত, কিন্তু অয়নের একতরফা সিদ্ধান্তের পর তার একই সিদ্ধান্ত বাবা মাকে আঘাত দেবে। তার চেয়ে বরং মাকে কোনোভাবে বুঝিয়ে এলোকেশিকে হালাল বাঁধনে আগলে নিবে। দুনিয়ার শুদ্ধ মানুষের বিরুদ্ধে লড়তেও প্রস্তুত সে। নিজেকে সংযত করে মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করো না, যাও পরীক্ষায় দাও মন দিয়ে। আমার উপর আস্থা রেখে আমার সিদ্ধান্ত অমত করো না। আমার সিদ্ধান্তের ভিতে নিশ্চয়ই কোনো সূত্র থাকবে। জটিল সেই সূত্রই না হয় সমস্যার সঠিক সমাধান করবে। অহনের দু চোখের ইশারায় আশ্বস্ত হলো তোরা। ভারী নিঃশ্বাসটা যেন ক্রমশ শীতল হলো। বুকের অস্থির ছটফটানি লঘু হলো ক্রমে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালোবাসি মাস্টার মশাই। কোথায় যেন জড়তা ভর করেছে, তবুও গুটি গুটি কদমে প্রস্থান করলো অহনের ঘর। গোমট মনটায় ক্ষীণ আলোর বিচরণ ঘটছে ধীরে। এলাকে নীরব প্রস্থান দেখলো অহন। তার সুপ্ত আহ্বান তীব্র অনুনয় জানাতে পারে তার হৃদয়ে জানান দিল, আসুক শত বাধা, দমাতে পারবে না আদৌ। সেও প্রেমিক পুরুষ, রণে ভঙ্গ দেবে না মোটেও। ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লো অয়ন। প্রেয়সীর ছোট্ট পায়ের পাতলা তার টেনে নিয়ে হাঁটুতে এনে রাখলো। মৃদু টান পড়তেই শক্তভাবে ধরে রাখলো পায়ের পাতাটা। দ্বিধায় পরে অনু শুধালো, পাপ হবে। নিজের হাতে থাকা রূপালি রাঙা শীতল বস্তুটা আলতো করে জড়িয়ে দিল স্ত্রীর পায়ে। ফর্সা পায়ের গোড়ালিতে স্থান নেওয়া বস্তুটা পায়ের সৌন্দর্য মনে হচ্ছে অনুর। এই উপহারের জন্য নয়, বরং প্রিয় মানুষটার অদ্ভুত ভালোবাসা তাকে রীতিমতো আহ্লাদি করে দিচ্ছে। তাতে উষ্ণ স্পর্শে গোড় ভাঙে তার। মিষ্টি স্বরে কানের কাছটাই কেউ ফিসফিসিয়ে বলল, ভালোবাসি অনু, ভীষণ রকমের ভালোবাসি। যতটা ভালোবাসলে তুমি বুঝবে আমার আকাশের তোমার বিচরণ শুধুই। তুমি আমার অর্ধাঙ্গিনী, অভিমানিনী, রাগিনী। লজ্জা পেয়ে স্বামীর বুকে মুখ লুকালো অনু। হয়তো এটাই চেয়েছিল অয়ন, নয়তো এত কায়দা করে মেয়েটাকে অপ্রস্তুত করতো নাকি। সাদা কাগজে কালো কালিতে লিখিত বস্তু সবই। দুই বেঞ্চ সামনে বসা অনুও সমানতালে লিখে যাচ্ছে। সবটা মনোযোগ দিয়ে পড়ছিল তোরাও, কিন্তু কিছুই মনে করতে পারছে না। 25 মার্কের উত্তর লিখতে পেরেছে সবে, বাদ বাকি কোনো সমাধান স্মৃতিতে আসছে না। চোখ বন্ধ করে বারবার স্মরণ করতে চাইলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। একের পর এক ঝড় তার স্মৃতি কোটরে হানা দিয়ে তছনছ করে দিয়েছে মনোযোগের ডালপালা। তার হাঁসফাঁস দেখে পরীক্ষার বার দুয়েক এসে জানতে চেয়েছেন কোনো সমস্যা কিনা। হতাশ হয়ে তোরা জবাব দিল সে সব ভুলে গেছে। দ্বিতীয় ঘন্টা অতিক্রম হওয়ার ঘন্টা বাজলো। স্নায়ু সহজাত কর্ম যেন পাহাড় সমান বাধা। খাতাটা পরীক্ষকের হাতে জমা করে হেরে যাওয়া সৈনিকের ন্যায় হাল ছাড়ল। কলেজের মূল ফটকের বাইরে এসে রইল অনুর জন্য। জেঠিমার করা আদেশ, ননদ আর ভাবি একসাথেই বাড়ি ফিরতে হবে। পরীক্ষা না পড়ার আফসোস তাতে ভেঙে দিয়েছে প্রায়। হর্নের শব্দে ঘোর ভাঙল। চোখ তুলে তাকাতেই দেখলো বাইক স্ট্যান্ডে ভর দিয়ে দাঁড় করিয়ে তার দিকে এগিয়ে আসছে অয়ন। একেবারে তোরার পাশে এসে দাঁড়িয়ে অয়ন শুধালো, পরীক্ষা কেমন হলো? চোখের কোণে
ততক্ষণে চিকচিকে জল জমা হয়েছে তোরার। রাত জেগে পড়েছে, পড়া শেষ না হলে হাল ছাড়েনি, অথচ আজ সব ব্যর্থ হলো। মাথা নুয়ে জবাব দিল, ভালো হয়নি, ফেল আসবে। তোরার কথায় ভ্রু কোচকালো অয়ন। উদ্বেগের স্বরে জিজ্ঞেস করলো, পড়ে আসিসনি? উপর নিচে মাথা দুলিয়ে তোরা জবাব দিল, পড়েছিলাম সব পারিও, কিন্তু কেন যেন আজ স্মৃতিভ্রম হচ্ছে। আমি সত্যি আর নিতে পারছি না। তোরার অবস্থা আজ করতে পেরে অয়ন খানিক ভাবলো কিছু। তার মাথায় হাত রেখে বলল, টেনশন নিস না, তুই স্থির হ, ভুলে যায় সব। কিছুদিন বাদেই পরীক্ষা, ওতে মন দে। যা হয়েছে বাদ দিয়ে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নে। নিঃশব্দ তোরা। মাঝরাত সে কিছু অঘটন সত্যি মন ভেঙে দেয়। মৃদু স্বরে অয়নকে জিজ্ঞেস করলো, ভাবিকে কি আপনি নিতে এসছেন? ফটাফট জবাব এলো, ভেবেছিলাম অনুকে আর তোকে নিয়ে একটু ঘুরে ফিরিয়ে তোরা বাড়ি ফিরবি আর আমি বাবার অফিসে। মলিন হেসে তোরা জবাব দিল। আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? আমি বরং বাড়ি ফিরে যাই। অয়ন দ্বিমত করতে চাইলো, কিন্তু তোরার অটল সিদ্ধান্তে হার মানল অবশেষে। অয়নকে বিদায় জানিয়ে বাড়ির সাথে পথে রওনা হলো মেয়েটা। মুঠো ফোনটা হাতে নিয়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি চালিয়ে খুদে বার্তাটা লিখলো অয়ন। অহন লেখা নামটায় সেন্ড করে অপেক্ষা করতে লাগলো স্ত্রীর জন্য। এতদিন যা ছিল লুকোচুরি, নিয়তির সৃষ্টিতে আস্থা অধিকার। তৃপ্তির হাসিটা অবশেষে ঠোঁটে ঝোলালো অয়নের। ক্লাস চলাকালীন মুঠোফোনটা ধরেও দেখে না অয়ন। ক্লাসের ঘন্টা বাজলেও তখন একবার চেক করে নেয় কোনো জরুরি কল এসেছে কিনা। ভাইয়ের ফোন থেকে আগত বার্তা পড়ে ভ্রু কুচকালো সে। সিরিয়াস ব্যাপারে অয়নের খুনসুটি মাঝে মধ্যে তাকে রাগিয়ে তোলে। আজও ভাইকে এসে পাঠিয়েছিল। তোর বউয়ের পরীক্ষা খারাপ হয়েছে, ফেল আসবে বলল। তুই বসে বসে সুন্দরীদের পড়া, ভবিষ্যতে লোকে বলবে ফেল টু বউয়ের বর। অয়ন ডায়াল করতে গিয়েও কি মনে করে তোরার নাম্বারটা ডায়াল করলো। রিং হতে হতে বন্ধ হয়ে গেল। শব্দ পকেটে পুরে রাখলো ফোনটা, ফের পকেটে হাত দিয়ে ফোনটা বের করলো। মায়ের নাম্বারটা ডায়াল করে বসলো আচমকা। তার উচাটন মনটা বেশ পোড়াচ্ছে তাকে। 3-4টে রিং হতেই ওপাশ থেকে মায়ের স্বরটা শুনলো অহন। আম্মা। অনিমা অবাক হলো, মিষ্টি হেসে বলল, শুনেছি, বল। কি বলবে তা ভেবে পেল না অহন। উসকুস করে মাথা চুলকিয়ে বলল, বাবাকে বলো আজ অফিসে যেতে পারবো না, ভালো লাগছে না। ওপাশে মায়ের নীরবতায় আবারও অহন বলল, আম্মা। ছেলের কথা শুনে হেসে অনিমা বলল, তাড়াতাড়ি আসিস, কথা আছে তোর সাথে। মায়ের আদর মাখা আবদারে হাসলো অহন। বাবার সাথে সম্পর্কটা খুব সুন্দর হলেও মায়ের সাথে মাঝে মধ্যে সবচেয়ে ভারী আলোচনাও সুষ্ঠু সমাধান হয়। তড়িঘড়ি করে ছেলের ঘরে ঢুকলো অনিমা। মাকে দেখে শোয়া ছেড়ে উঠে বসলো অহন। মায়ের আদলে বিরাজমান অস্থিরতা তাকে ভাবাচ্ছে। দরজাটা ঠেলে দিয়ে ছেলের পাশে বসতে বসতে অনিমা বলল, বড় আশা করে এসেছি বাবা, ফিরিয়ে দিস না। মায়ের কথা শুনে গলা শুকিয়ে এলো অহনের। বড় বড় চোখ করে চেয়ে রইল মায়ের পানে। মায়ের বলা বাক্য দুটো আগত ঝড়ের পূর্বাভাস নয় তো। রীতিমতো ঘামতে শুরু করলো সে। আজ যদি মা কোনো কঠিন আবদার করে বসে, সে তো সেই আবদার রাখতে পারবে না। এলোকেশি বিনা অন্য কারো সঙ্গ সে তার জন্য মৃত্যু সম। তবুও স্বাভাবিক স্বরে বলল, কি বলবেন আম্মা? দরজার পানে সতর্ক দৃষ্টি রেখে অনিমা বলল, অমত করিস না বাবা, আমার খুব ইচ্ছে ছিল অয়নের জন্য ওকে রেখে দেব, কিন্তু তোর ভাই তো সে সুযোগ দিল না। তোর বাবাও রাজি হয় না, হয়তো বয়সের ফারাক অল্প বিস্তর, এদিক ওদিক বউ হিসেবে উত্তম হবে। লোকের ভিতরটা ধক করে উঠল অহনের। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের জন্য ঠিক করা মেয়েকে নাকি তাকে বিয়ে করতে হবে। আর তোরা বিনা অন্য কাউকে বিয়ে করার ভাবনাটাও সে অবচেতন মনেও ভাবতে পারে না। মাথা ভনভন করছে যেন। কানের পাশ থেকে তপ্ত ধূম্রের ব্যাপক আনাগোনা চলছে। কপালের ঘাম ইতিমধ্যে গালে নেমে এসেছে। বুকে চিনচিনে ব্যথা অনুভব করছে। তখনই কর্ণকুহরে এলো সেই কাঙ্ক্ষিত নামটা। বাবা, তোরার বয়স কম হলেও মেয়েটা ম্যাচিউরিটি সম্পর্কে মানে বোঝে, সম্মান দিতে জানে। তুই অসুখী হবি না বাবা। আমার পুরো মনটা পড়ে আছে ওই ছোট্ট পরীটার কাছে। কোলে কোলে তুলে মানুষ করেছি, ওকে চিনতে একটুও ভুল হয়নি বাবা। ওই ছোট্ট টুকটুকে মেয়েটা ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে মন সায় দেবে না রে। ঘরের মেয়ে ঘরেই থাকুক, আমার ফিরিয়ে দিস না প্লিজ। এই মুহূর্তে অহনের ইচ্ছে হচ্ছে
ইয়া বলে একটা চিৎকার দিতে। আমাবস্যার আধারে ছেয়ে যাওয়া আদলটা এখন চকচক করছে আহ্লাদে। মায়ের পানি চেয়ে মৃদু হেসে বলল। তারপর অনিমা খানিক আশার আলো ঝলকানি পেল, গদগদ হয়ে বলল, তারপর তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেললে তোর আর অয়নের রিসেপশনের অনুষ্ঠান একসাথে করব। ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেললে মনে হয় ভালো হবে। যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। মেজো ভাই তো সেদিন বলল ওর বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি। কপালে লেপ্টে থাকা চুলগুলো আঙ্গুলের সাহায্যে পেছনে ঠেলে দিয়ে প্রসন্ন কণ্ঠে অহন বলল। ভালো হবে। ছেলের কাছে নিজের আবদারের শতভাগ মর্যাদা পেয়ে পাখির মতো উড়ছে অনিমা। কোনো মতো দৌড়ে এসে রুবাবাকে জড়িয়ে ধরল, কলিকে জড়িয়ে ধরল। এবার কিশোরীদের ন্যায় খুশিতে বাঘ বাকুন করছে। রুবাবা আর কলি দুজনেই অবাক হলো। কলি যা বলেই বসলো। বড় ভাবি, সবটা খুলে বলুন, আমিও একটু লাফাই। হু হা করে হেসে উঠল অনিমা। রুবাবা এদিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে আনমনে গেয়ে উঠল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কথার আগামাতা না বুঝে কপালের 3-4 কুঞ্চন এনে কলি আর রুবাবা হাঁ করে তাকিয়ে আছে। অহন উপরে দাঁড়িয়ে মায়ের ছুটোছুটি দেখে আনমনে হাসলো। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে খুশির খবরটা এলোকে শিখে দিয়ে আসতে, কিন্তু না, তাকে একটু জ্বালানোর স্বাদ জেগেছে প্রেমিক পুরুষের অন্তরে। পেছনে ঘুরে দরজাটার দিকে চেয়ে দুষ্টু হাসিটা হেসে গিয়ে এগিয়ে গেল। মুখে বিরাজমান হাসিটা আড়াল করে বিষাদের ছায়াটি নিয়ে দরজায় ঠকঠক আওয়াজ করলো। বিষণ্ণ মেয়েটা দরজা খুলতেই দরজায় দাঁড়ানো মেয়েকে দেখে চোখ জোড়া ছোট করে মাথা হেলে দাঁড়ালো। মানুষটার ভাবগতিক বিশেষ সুবিধার লাগে না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালো। কিছু বলবেন মাস্টার মশাই? ধীর কদমে ঘরে এসে অহন বলল। তোমার অনুভূতির আবদার রক্ষা করতে পারলাম না। এলোকেশী মায়ের দাবির কাছে ভালোবাসা হার মেনেছে। দৃষ্টির উদ্বিগ্নতার আদলে স্থান নিয়েছে স্বভাব সিদ্ধ চাহনি। হেরে যাওয়ার গ্লানি এসেছে ফের। ঠোঁটের কোণে মলিন হাসিটা ঝুলিয়ে দিচ্ছে বুকের ভেতরটা। নিঃশব্দে টুকরো টুকরো হয়ে রক্তক্ষরণ বাড়িয়ে দিচ্ছে উদাস চোখে। জানালার বাইরে লোহিত আভায় ছুঁয়ে যাওয়া আকাশটায় তাকিয়ে সংগোপনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আর কিছু বলবেন? চোখের অবাধ্য জলকে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করে সটান দাঁড়িয়ে তোরা। কণ্ঠে কাঠিন্যের মুদ্রণ। অহন গম্ভীর স্বরে বলল। আমায় ক্ষমা করবে না তুমি? মৃদু হাসল তোরা। ঠোঁট গোল করে ভেতরে কষ্ট বের করে দেওয়ার ব্যর্থ প্রয়াস। ব্যর্থতার গ্লানি ভরা চাহনি নিয়ে ওই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল। আমার কোনো অভিযোগ নেই। অহন রাজবাড়ি গম্ভীর্যের আদলে বলল। লক্ষ্য অর্জনের জন্য লড়াই করতে হয়, এত সহজে হাল ছেড়ে দিলে? বুকের ভেতরটা ভারী হয়ে আসছে তোরার। নিঃশ্বাস আটকে যাবে যেন। ইচ্ছে করছে সামনের মানুষটাকে চিৎকার করে বলতে, আপনি আমার ছাড়া আর কারো নন। কিন্তু চিৎকার করলে যদি সব পাওয়া যেত, তাহলে আকাঙ্ক্ষা শব্দটা থাকতো না, জোর শব্দটা হতো না সবার প্রিয়। নিজের উড়ন্ত অনুভূতিকে সমাহিত করে তোরা শব্দ করে হাসলো। মিষ্টি হেসে বলল। জোর করা আর লড়াই করা আলাদা শব্দ। সব ক্ষেত্রে লড়াই শব্দটা, আবার সব ক্ষেত্রে জোর শব্দটাও যায় না। পরিস্থিতি আহ্বান করে নিজস্ব উপায়। উক্ত কথাগুলোর পিঠে কিছু বলতে যাচ্ছিল অহন। তার আগে গম্ভীর স্বরে তোরা বলল। নিজের ঘরে যান। অহন এবার হাসি দিল, কাঁধ উঁচিয়ে ভ্রু নাচিয়ে শুধালো। যদি না যাই? জিভের আগায় সাজানো কথা ঝটপট বলে দিল তোরা। আমি চলে যাব। তোরার কথা শুনে বিছানায় ধপ করে বসে পড়ল অহন। সেদিকে চকিতে তাকালো মেয়েটা। অহনের দুষ্টুমির ছলে বলা প্রশ্নে ক্রুদ্ধ হলেও নিজেকে সংযত রাখলো। অহন ফের বলল। কিসের গন্ধ পাচ্ছি জানো? নাইম মজুমদার রাবিবের কাঁধে হাত রেখে চোখ জোড়ার ইশারায় নিজের অকুণ্ঠা সমর্থন জানালেন। বিষণ্ণ বিবশ মেয়েটাকে নিজের সাথে আগলে রাখে অহন বলল। যেতে হবে মামা, চলুন। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন্সের শব্দ শোনা যাচ্ছে। লাঠিতে ভর করে কাপা দেহটা টেনে এনে বাড়ির মূল ফটকে দরজায় মেহেরজান একদিন এই জায়গায় দাঁড়িয়ে স্বাগত জানিয়েছিল রুবাবাকে। সেই দিন লাল বেনারসি পরিহিতা রমণী 2 হাত বাড়িয়ে সাদরে গ্রহণ করেছিলেন। জায়গাটা একই, মানুষটাও একই, শুধু কাপড়ের রং বদলে গেছে। মিরান আর আয়ান ঢুকছে বাইক নিয়ে। অহনের বাইকটা মিরান এনেছে। পরপরই গেটের সামনে থামলো বাড়ির কালো রঙের গাড়িটা।
আর লাল সাদা মিশ্রণের বিশেষ গাড়িটা। লাশবাহী অ্যাম্বুলেন্স লেখা গাড়ি থেকে রামিম নেমে এলো। অহন নামলো পরপর। এক হাত টেনে নামতে চাইলো তোরাকে। মায়ের হাত আঁকড়ে ধরে রাখা মেয়েটা কোনো মতেই মাকে ছেড়ে আসবে না। অহন আবারও অ্যাম্বুলেন্সের ভেতরে গেল, পরম মমতায় জড়িয়ে ধরল স্ত্রীকে। মাথায় নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, এসো ছোট মাকে নামিয়ে আনি। কায়দা করে স্ত্রীকে নামিয়ে আনলো অহন। অ্যাম্বুলেন্স থেকে পা নামিয়ে গগন বিতারে আর্তনাদে মুষড়ে পড়ল তোরা। ধুলোয় লুটিয়ে বসলো। ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে স্ট্রেচারে করে নামিয়ে আনা হলো রুবাবার নিথর দেহ। তোরা দৌড়ে এসে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সবাই। অহনের স্মৃতিতে হানা দিল পুরনো সেই দিনগুলো, যখন হোমওয়ার্ক করার জন্য মায়ের হাতে কানমালা খেত। তখন এই মানুষটা এসে ছাড়িয়ে নিত নিজের জিম্মায়। নিজ হাতে কত হোমওয়ার্ক করে দিত, আর দুই ভাই মিলে দুষ্টুমিতে মেতে উঠত। দৌড়ে এসে এটা সেটা খাওয়ার বায়না করত। যখন এই মানুষটা সুপারিশ করত অনিমার কাছে, মায়ের আদরে আগলে রাখত। একটানে চোখের জল আড়াল করে অহন বলল, ছোট মাকে নিয়ে যাওয়া হবে আবার। কে কে যাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। পুলিশের গাড়ি হুইসেল ছুটে আসছে মজুমদার বাড়ির পানে। মিনিট দুয়েক বাদে উর্দি পরিহিত 4 জন পুলিশ এলো ভেতরে। দুপুরের পরেই থানায় গিয়েছিল রামিম। বোনের সাথে শেষবারের মতো কথা বলার সময়ে কনভারসেশনটা রেকর্ড করেছিল মুঠোফোনে। সেই কনভারসেশনের ওপর ভিত্তি করে নিজাম মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এসেছিল। বাড়িতে শোকের মুহূর্ত চলছে, তার উপর পুলিশ দেখে থমকালো সকলে। গমগমে আওয়াজে একজন পুলিশ বলল, নিজাম মজুমদারকে তাকে হাজির করুন। সঙ্গে সঙ্গে মেহেরজান জবাব দিলেন, আমার মেজো পোলা ঘরে আছে, তাই না নিয়ে আসেন। মেহেরজানের অনুমতি পেতেই 2 জন পুলিশ বাড়ির ভেতরে ঢুকলো। খানিক বাদে নিজাম মজুমদারকে নিয়ে বাইরে আসতেই অয়ন বলল, ওনার করা মানসিক অত্যাচারে জর্জরিত হয়ে আমার ছোট মা আজ শেষ হয়ে গিয়েছে। নিয়ে যান টানতে টানতে। কাননের প্রকার উড়ে এসে বলল, সব মিথ্যে কথা। এক প্রকার হই হুল্লা শুরু হলো বাড়ির সামনে। নিজাম মজুমদারের অবনত মস্তক। তুষার তন্ময় 2 ভাই ভীত নয়নে চেয়ে রইল। তোরা চোখ মুছে মায়ের বুকের ওপর থেকে মাথা তুলে বসলো। ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, এই লোকটা আমার আম্মুকে উস্কেছে বারবার। আমার আম্মুকে প্রতিদিন কথার জাতা কলে পিষে মারত। সেই অপমান অপবাদ সহ্য করতে না পেরে আমার আম্মুর মানসিক চাপ সীমা ছাড়িয়েছে, মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আমার বা আমার মায়ের প্রতি কোনো রকম দায়িত্ব পালন না করে উনি ওনার দ্বিতীয় স্ত্রী নিয়ে বেশ উড়েছেন। আমাদের মা মেয়ের প্রতি অবহেলা এবং ভরণ পোষণের দায়িত্ব পালন না করার অভিযোগ জানাচ্ছি ইন্সপেক্টর। আমি এর কঠিন থেকে কঠিনতর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুহূর্তে যদি আমাকে থানায় গিয়ে অভিযোগ জানাতে হয় আমি তাই জানাবো, তবু আমার মায়ের লাশ বেরোনোর আগে ওনাকে জেলে দেখতে চাই। অপ্রত্যাশিত ঘটনায় নিজাম মজুমদারের চক্ষু চরক গাছ। এইদিকে তোরার মৌখিক বয়ান লিপিবদ্ধ করে ওসি বললেন, আমরা অভিযোগ গ্রহণ করেছি। মিস্টার মিজান, আপনি চলুন আমাদের সাথে। মেহেরজানের অভিযোগ করলেন ছেলের বিরুদ্ধে। কানন দৌড়ে এসে থামানোর চেষ্টা করলো পুলিশকে। বুক ফাটা আর্তনাতে মাথা চাপড়াতে লাগলো। তুষার আর তন্ময় এগিয়ে এসে অহনের পাশে দাঁড়ালো। মিনমিন স্বরে বলল, অহন পাল্টা প্রশ্ন ছুড়ল, অনিয়ম হচ্ছে নাকি? মাথা নাড়িয়ে তুষার বলল, জানি না। অয়ন মুখ ফিরিয়ে বলল, এতদিন তোরা পাইনি ছোট কাকার আদর। সেই কষ্টে ছোট মা গুমড়ে মরেছে। এবার তোরা বঞ্চিত হবে আদর থেকে। এই যাত্রায় তোরা, তোদের মা এবং তোদের বাবা গুমড়ে গুমড়ে মরবে। সেই ব্যবস্থা শেষ পাতায় লিখে দিব, অসংখ্যায়িত। পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্সের সাইলেন্সার আলাদা করা যাচ্ছে না। দুটোই ছুটে চলেছে গন্তব্যে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মজুমদার বাড়িতে ফিরে এলো সবাই। সব কেমন নিতিয়ে গেছে, কেমন রংহীন লাগছে সবটা। উপর থেকে নিচে নামলো তোরা। সোফায় বসে থাকা অনিমার গা ঘেঁষে বসলো। স্বাভাবিক ভঙ্গিমায় বলল, জেঠিমা, থানায় যাব, আমার অভিযোগ তুলে নিতে চাই। ওনার ছেলেরা আমার কাছে অনুনয় করছে। ওনার স্ত্রী আমার নিকট সাহায্য আবেদন করেছে। ওনার বিরুদ্ধে আমি অভিযোগ তুলে নিতে চাই। ওনাকে জানাতে চাই ওনার স্ত্রীর করা সাহায্যের আবেদন আমি মঞ্জুর করেছি। অয়ন মুখ তুলে তাকালো।
কলি মিনমিনি করে বলল, অহনকে বলেছিস? উপরে নিচে মাথা দুলিয়ে তোরা বলল, বলেছি। অনিমার বিচক্ষণ দৃষ্টি পর্যবেক্ষণ করলো মেয়েটাকে। এই সিদ্ধান্তের পেছনে হেতুটা জানার জন্য তিনি মরিয়া। সেই মোতাবেক জানতে চাইলেন, হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি মা? তোরা ঠোঁটে মলিন হাসি, সদ্য মা হারানো মেয়েটার বুকে তখনও থরথরে কাঁপন, মাতৃবিয়োগের হাহাকারের খণ্ড খণ্ড তার হৃদয়। তবুও চোখ মুছে জবাব দিল, এই বাড়িতে ফিরে আসলে ওনার মনে হবে উনি জেল ফেরত আসামি। পাড়ার লোকে বলবে উনি আমার মায়ের পরখ হত্যাকারী। ওনার স্ত্রী সন্তান জানবে উনি ফেরারি। ওনার কর্মস্থলের লোকজন জানবে ওনার মুখোশের আড়ালের সত্যি রূপ। সবচেয়ে বড় কথা, উনি জানবে আমি ওনার মতো মানুষরূপী অমানুষ নই। আমার জন্য উনি বাড়ি ফিরতে পারছেন। এর যে লজ্জাজনক, নেক্কারজনক মানসিক যন্ত্রণা দ্বিতীয়টা কি হয় জেঠিমা? হাতের পিঠে চোখ মুছে তোরা অপেক্ষা করতে লাগলো অহনের জন্য। ওই মানুষটা স্পষ্ট জানিয়েছে সে সঙ্গে নিয়ে যাবে, নয়তো একাই যেত তোরা। বাবা নামক মানুষটাকে মানসিক যন্ত্রণা দেওয়ার আয়োজন শুরু হয়েছে তার। এখন শুধু হিসাবটা বুঝিয়ে দেওয়া বাকি। প্রতিটি ক্ষণ তার মায়ের জন্য যে রূপ বিষাদময় ছিল, এই মানুষটাকে সেই প্রতিটি ক্ষণ উপহার দিতে চায় সে। সবসময় ছাড় দিতে হয় না, কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া মানে অন্যায়ের প্রতিবাদ না করলে ন্যায়ের বিলুপ্তি ঘটে যাবে। চার ঝলমলে আলো আধারির খেলায় বারান্দায় দাঁড়িয়ে সোডিয়ামের ল্যাম্পপোস্টের পানি একধারে চেয়ে আছে তোরা। সবে খোলসের বাইরে মাথাটা বের করেছিল সে। প্রলয়ঙ্কারী ঝড়টা আবারও যেতে জানান দিল সাব দুঃসংকুল পরিবেশ। আবারও গুটিয়ে যেতে হবে। চোখের কোলবে জল গড়ালো গালে। ষষ্ঠ ইন্দ্রিয় তীক্ষ্ণ অনুভব জানান দিচ্ছে শক্ত বেষ্টনীর বলয়ে তাকে আবদ্ধ করেছে কেউ। একেবারে গা ঘেঁষে দাঁড়ানো মানুষটাকে চিনতে তার ভুল হয়নি। পেছনে দাঁড়ানো মানুষটার এক হাত পেঁচিয়ে এনে রেখেছে তার গলার কাছে। সেই মানুষটার মৃদু টানে তার পিঠ ঠেকল মানুষটার বুকে। শান্ত শীতল স্বরে প্রশ্ন ছুড়ল মানুষটা, পরীক্ষার পড়া শেষ হয়েছে? গত দুটো পরীক্ষার অনুপস্থিতির কারণ দর্শিয়ে ছুটি এনেছি। আগামীকালের পরীক্ষার জন্য কোনো ছুটি নেই কিন্তু। রেলিংটায় হাত রেখে তোরা জবাব দিল, আপনিও অন্য শিক্ষকের মতো। দুনিয়া উল্টে যাক, আপনাদের পড়া শেষ করতে হবে। আমার মনটা ভালো নেই মাস্টার মশাই। অহনের ঠোঁটের কোণে ম্লান হাসি। এই মাতৃতুল্য মানুষটার বিয়োগে সেও মর্মাহত, কিন্তু প্রেয়সীর ছোট্ট মন থেকে গেঁথে বসা একমুখী চিন্তাটা দূর করতে হবে। এই জন্য যদি একটু স্বার্থপর হতে হয়, সে না হয় সেই তকমাই নিবে। তবুও স্ত্রীর মলিন বদনটা তার সহ্য হচ্ছে না। তাই তো তোরার কথার পিঠে এসে গম্ভীর স্বরে বলল, জীবনে প্রতিটা ধাপে বাধা আসবে। সে বাধার জন্য কিছুদিন শোক পালন করতে করতে গোটা জীবন যাবে। নিজের লক্ষ্যে আর পৌঁছানো হবে না। আমি জানি আপনার মন খারাপ, কিন্তু আপনার জীবনের একাংশের প্রভাবে অন্য অংশের ক্ষতি করবেন কেন? ব্যালেন্স করুন মিসেস আরিয়ান মজুমদার। আপনার কাছ থেকে এমন নির্বুদ্ধিতা আশা করিনি। আপনি তো লৌহ মানবী, আমার ইস্পাত লেডি। আপনি আমার শক্তি। এখন দেখি আমার শক্তির আধারের কৌটোতে ঘুণে ধরেছে। অহনের স্থলে অন্য কোনো মানব হলে হয়তো নিম পাতা দেওয়া ফোটানো পানিতে ধুয়ে দিত তোরা। অথচ এই মানুষটার প্রতি কথা অক্ষরে অক্ষরে পালন করে সে। কেমন বাধ্য মেয়েটি হয়ে চুপটি করে আছে আপন মানুষটার কদুঙ্ঘোষ বাহুদরে। তার নীরবতায় অহনের মনটা অধিক আশকারা পেল। অপর হাতটা পেছন থেকে এনে এলোকেশি নির্মেদ পেটের উপরে রেখে বলল, আপনার অশান্ত মনটা শান্ত করুন। উচাটন হওয়া মনটাকে শীতল করুন। হাহাকার করা হৃদয়টাকে প্রবোধ দিন। আমার তোরা রানীকে শক্ত করুন। এতটা শক্ত করুন যেন কোনো ঝড়ও আপনাকে টলাতে না পারে। আপনি জানেন, তুমুল ঝড় পাহাড়ের গায়ে আশ্রে পড়ে নিজেই নিঃশক্তি হয়। আপনাকে আমি ওই রূপে দেখতে চাই। দূর আকাশের কোলে এক দৃষ্টি সরালো তোরা। অভাবনীয় কাজটা করে বসলো চট করে। নিজের হালকা শরীরে ঘুরিয়ে প্রিয় মানুষটার মুখোমুখি দাঁড়ালো। আচমকা লোমশ বুকটাতে মাথা ঠেকিয়ে হাত জোড়া দখল করে রাখলো স্বামীর পিঠে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। হাত জোড়ার বাঁধনটা তার সর্বশক্তি দিয়ে কঠিন করলো। তার কোমল হাতের স্পর্শ ওই মানুষটার কাছে নিতান্ত আলতো ছোঁয়া। দৃঢ় চিত্তে লৌহ মানবটায় কেঁপে উঠল অদ্ভুত শিহরণে।
নিজের আশ্বস্ত মনটাকে সংযত করার কঠিন চেষ্টা করছে নিজের শক্তপোক্ত হাতটা। প্রেয়সীর মাথায় রাখলো, যতটুকু দূরত্ব ছিল ততটুকু ঘোচানোর জন্য। ছোট্ট মাথাটা চেপে ধরলো নিজের উষ্ণ বুকে, অন্য হাতটা লোকেশের পিঠের উপরে রাখা। নিজের অস্থির ধুকপুকানির বেগ হার মানল জড়িয়ে থাকা রমণীর ফুপিয়ে কেঁদে ওঠার কাছে। শীতল স্বরে বলল, এটা যেন শেষ কান্না হয় তোরা রানী, আর ও চোখে জল দেখতে চাই না। আমায় ছেড়ে পড়তে বসো যাও। এভাবে জড়িয়ে থাকলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। পড়তে হবে, তবেই পাশ করবে। আমি যদি তোমার কলেজে ক্লাস নিতাম তবে না হয় 2-1 নাম্বার বাড়িয়ে দিতাম আমাকে জড়িয়ে ধরার বিনিময়ে। অহনের কথাটা কর্ণকুহরে আসতেই তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তোরা। ভ্রুকুচকে বলল, ছি, কি বাজে কথা। সবার সান্ত্বনায় আমার রাগ হয়, কিন্তু আপনার সান্ত্বনা আমার মনটাকে শীতল করে, অথচ আপনি কি অসভ্য। অহন হাসল মৃদু। আপাতত ক্ষণিকের জন্য প্রেয়সীর মনটাকে শীতল করতে পারল, তবে তার মনের উজাটন অবস্থা আরো লাঘব করার জন্য সুকৌশল আটল। ভ্রু নাচিয়ে বলল, এই 1 মিনিট, তুমি বললে আমার কথায় তোমার মনটা শান্ত হয়, তার মানে প্রেমে পড়েছ। ছাত্রী হয়ে শিক্ষকের প্রেমে পড়তে লজ্জা করলো না, অথচ আমি কিছু বললে আমার দোষ। কি যুগ এলো, হায় খোদা। তোরা বুঝতে পারলো এখন কথা বাড়ানোটাই বেকার। এই মানুষটার কথায় পিঠে জবাব দেওয়ার ভাষা নেই তার। বারবার হার মেনে মানুষটার মিপে মিপে কথা বলা আছে। অয়ন হলে এতক্ষণ কোমর বেঁধে ঝগড়া করত, অথচ এই মানুষটা তাকে বেফাঁস কথাবার্তা বললেও ফিরতি জবাব থাকা সত্ত্বেও সে নীরব থাকে। বারান্দা ছেড়ে ঘরের দিকে পা বাড়াতে যাবে তোরা, তখনই হাতে টান পড়ল। এক হাতে তার গতিরোধ করে অন্য হাতে তার ঢিলে হওয়া খোপার বাঁধন আলগা করে দিল অহন। ঝরঝর করে কেশরাশি নেমে এলো পিড়বে। নীরবে দৃষ্টিতে বিনিময় হলো ক্ষণিকের জন্য। আদুরে স্বরটা কানে এলো তোরার। আমার এলো কেশিনীকে এভাবেই দেখতে চাই সব সময়। সারাদিন খোপা বেঁধে দাদি সেজে ঘুরবেন, কিন্তু আমার সামনে আপনাকে এলোকেশে দেখতে চাই। উপরে নিচে মাথা দোলালো তোরা, আজ্ঞা সম্মানে পালন করবে। ধীর কদমে এসে বই নিয়ে বসলো তোরা। মনটা আবার হু হু করে উঠছে মায়ের স্মৃতি ও রোমাঞ্চ করে। ওই একটা মানুষকে ঘিরেই তো তার দুনিয়া ছিল। কেউ তো ছিল না ওই মানুষটার। মেয়েকে আগলে নিয়ে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। সেভাবে তোরা জীবনটাও মাকে ঘিরে ছিল। সুখে দুঃখের অল্প বিস্তর আলোচনা তো মায়ের সাথেই হতো, আর কে ছিল তার মা ছাড়া। পর মুহূর্তেই অহনের বলা কথাগুলো শ্রুত হলো তার। নিজেকে সামলে মন দিয়ে পড়ায়। বারবার মনটা বিক্ষিপ্ত হলেও জোরে চেষ্টা মনোযোগ পুনরুদ্ধারে অল্প আয়োজন তুলে পড়া শুরু করলো সে। এদিকে নিঃশব্দে প্রস্থান করলো অহন। এদিকে সদ্য মা হারানোর আঘাত, অন্যদিকে বাবার পুরুষোচিত আচরণ, পুরুষদের প্রতি অবিশ্বাসের জোর। অহন উপলব্ধি করলো তার এই মুহূর্তে এ ঘরে থাকা ঠিক হবে না। তাতে পুরুষদের প্রতি তোরার বৃদ্ধ মূল ধারণাটা স্থায়ী হয়ে যাবে। সে কাপুরুষ নয়, সে একজন পুরুষ হয়ে ধরা দিতে চায় স্ত্রীর নিকট। বসার ঘরে থমথমে অবস্থা। সবার নড়বড়ে মনটার প্রতিচ্ছবি ফুটে উঠেছে আদলে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলল তনয়। বাবার বিষণ্ণতা বুঝতে পেরে বেগ পেতে হলো না। একপাশে সরে জায়গা করে দিল সে। নিজাম মজুমদার ঘরে এসে জুতো খুলেই মত মস্তিষ্কে নিজের ঘরের দিকে এগোলেন। প্রতিদিন বাসায় ঘরে বসে একটু জিরিয়ে তারপর নিজের ঘরে যেতেন তিনি, অথচ আজ তার অবনত মাথা দেখে অহন একবার তাকালো সেদিক। পরক্ষণে দৃষ্টি ঘুরিয়ে নিল। নিজের ঘরের দরজার সামনে আসতেই মেহেরজানকে দেখে চড়া আওয়াজে নিজাম মজুমদার বললেন, আমার চাকরিটা চলে গেছে। আমার মতো ফেরিয়ারকে নাকি ওই কোম্পানিতে রাখলে পরিবেশ কলুষিত হবে। আপনাদের সকল চেষ্টা সফল হয়েছে, আপনাদের আয়োজন সার্থক হয়েছে। আমার এতদিনের সম্মান এক চুটকিতে ধুলোয় লুটাতে পড়েছেন, আমাকে জিন্দা লাশ বানিয়ে ছেড়েছেন। এবার সবাই খুশি হয়ে মিষ্টিমুখ করেন। ছেলের কথায় মেহেরজান হাসলেন। ঠিক এইভাবে রুবাবাও রোদন করেছিল যেদিন কাননকে বাড়ি এনেছিল সে। বসার ঘর থেকে স্পষ্ট সব শুনল অহন। অয়নও চমকে উঠল নিজাম মজুমদারের নীরব আর্তনাদ শুনে। অহন বিস্ময় ভরা চাহনি নিয়ে বাবার পানি চাইলেন। ওই ছোট্ট একরত্তি মেয়েটা এত কঠিন প্রতিশোধ নিতে পারে তা কারো কল্পনাতেও আসেনি।
পরোক্ষভাবে মাতৃহত্যার ইন্ধনদাতাকে প্রথম চালেই কুপঘাত করাবে তা ভেবে নাইম মজুমদার রীতিমতো বেকুব বনে গেলেন। এই মানুষটার ওপর থেকে অভিযোগ বাতিল করায় তোরার প্রতি মনক্ষুণ্ণ ছিলেন তিনি কস্মিনকালেও ভাবেনি ওই মেয়েটার ধীর শক্তি ঠিক কত দূরে ভেবেছে। অনিমা আর কলিও বিস্মিত হলো। কাননের মুখে ঘোর আমাবস্যা, অন্তরে কম্পন উঠেছে। মেয়েটা নীরব প্রতিশোধের প্রথম ছোবলেই তলিয়ে গেছে অতলে। পরবর্তী ছোবল সামলাতে পারবে তো? অয়ন ভাইয়ের পাশে এসে ফিসফিস করে বলল, সাংঘাতিক অবস্থা। মেজো কাকা তো মেয়ের হাতে নিজের অপকর্মের বিনাশ ডেকেছে। আসলে তোরা তো খুব ভাবি দেখি প্রথম চালেই কিস্তি মাপ দিল। বাবা মেয়ের স্নায়ু যুদ্ধে দেখেছি ঝড় আসতে চলেছে। অহন ঈর্ষাদ হাসল। এই মানুষটা নির্লজ্জতার শিকার হওয়া নিরপরাধ রূপাবা দগ্ধে দগ্ধে জীবনপাত করেছে। একটা মেয়ের উজ্জ্বল ভবিষ্যতে আমাবস্যার আধার নেমেছে। তার শাস্তি কঠিন থেকে কঠিনতর হওয়া উচিত। তোরার দূরদর্শিতার মুগ্ধ হয়ে মানতেই হবে, মেয়েটা সত্যিই বুদ্ধিমতী। একদানি রাজাকে ঘায়েল করার ক্ষমতা কয়জন রাখে? ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা মধ্যরাত। বসার ঘরে আলো জ্বলতে দেখে নেমে এলো অহন। পা টিপে টিপে নিঃশব্দে নেমে এলো সিঁড়ি বেয়ে সোফার দিকে নজর ঘুরাতে অহন থমকে দাঁড়ালো। বিমর্ষ নিজাম মজুমদারের চোখে মুখে অস্থিরতা। তার এতদিনের সম্মানে আঘাত হেনেছে নৃশংস প্রতিশোধের নেশা। সন্তানদের সামনে তিনি লজ্জায় মাথা উঁচু করার সাহস পাচ্ছেন না। আশেপাশের সবাই কেমন হেয় দৃষ্টিতে দেখছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন এমন কাজ তোরার দ্বারা মোটেও সম্ভব নয়। সব দোষ বলতেছে অহনের ওপর। ক্রুদ্ধ নিজাম মজুমদারের ইচ্ছে করছে ছেলেটাকে এনে সমস্ত শক্তি দিয়ে পেটাতে। অমন বখাটেপনা ওই ছেলে ছাড়া তার ভদ্র মেয়ের দ্বারা মোটেও সম্ভব হতো না। তার রাগে ঘি ঢালার কাজটা করলো অহনেশ্বর। মেজো কাকা, আপনি এখনো ঘুমাননি? কথাটা কর্ণকুহুরের শব্দ তরঙ্গ সৃষ্টি করতেই ঘুরে তাকালো নিজাম মজুমদার। চোখ উঠিয়ে যেন আগুন বের হবে। অহন চোখ ছোট করে তাকিয়ে রইল ফিরতি জবাবের আশায়। ফিরতি জবাব ঠিকই এলো, তবে সাধারণভাবে নয়, অত্যন্ত নিষ্ঠুর ভাষায়। তা তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? অসভ্য ভদ্র ছেলে কোথাকার, আমার মেয়েকে ব্যবহার করে আর ধ্বংস টানছ। কি ভেবেছিলে আমার মেয়েকে ব্যবহার করে আমার সর্বনাশ করতে পারলে আমার ভাগের সম্পত্তি তোমার হবে? লোভী স্বার্থপর ছেলে। চল শক্ত হয়ে হলো অহনের। ইচ্ছে করছে কিছু একটা করে বসার ঠিক সম্পর্কেই জালে বন্দিসে। হাত মুঠো করে ছেড়ে দিল। ভেতরে ফুঁসে ওঠা কোটটা নিয়ন্ত্রণ করে রসিকতার ছলে বলল, মানে শ্বশুরমশাই, আপনাদের বাবা মেয়ের মানে যুদ্ধে আমাকে টানছেন কেন? আপনি তার সাথে অন্যায় করেছেন আর সে প্রতিবাদ করেছে, ব্যাস এইটুকুই। আপনি ঘটনাটাকে এত মেকওভার করছেন যেন তৃতীয় বিশ্বযুদ্ধে আপনি মিত্রপক্ষ, আমি শত্রুপক্ষ। নিজাম মজুমদার দাঁত কিটমিট করে বললেন, একদম আমার সাথে ফাজলামো করতে আসবে না। ও সব নেকামি তোমার বাবার সাথে দেখাবে আর আমার মেয়েকে কুবুদ্ধি দেওয়া থেকে দূরে থাকবে, নয়তো সম্পর্কের কথা ভুলে অঘটন ঘটিয়ে দেব। অহনের দমিয়ে রাখা রাগটা মাথাচাড়া দিয়ে উঠেছে ক্রমে। চল শক্ত করে সে সবে জবাব দিবে তার আগেই মেয়েলি কণ্ঠটা বলল, আপনার নিকট সম্পর্কের দাম কে আশা করে? আপনি কতটা অঘটন পটীয়সী তা আমরা সবাই জানি। আম্মুর সাথে যা করেছেন তার দাম দিতে দিতে আপনার সময় কুলাবে না ওনার সাথে অন্যায় করে তার দাম দেয়ার। নিজাম মজুমদার আঙ্গুল তুলে শাসনের স্বরে বললেন, আমার জীবনের কোনো পাপের ফল ভোগ করছি তোমার মতো সন্তান জন্ম দিয়ে। তোমার মায়ের প্রতি ভালোবাসা ছিটেফোঁটাও যা ছিল আজ তা ঘৃণায় পরিণত হয়েছে। সেই মানুষটা না আমাকে বেঁচে থাকতে শান্তি দিয়েছে আর না মরে গিয়ে আমাকে উদ্ধার করেছে। অবাঞ্ছিত হয়েও নির্লজ্জের মতো সংসারের পড়ে থেকে আমার জীবনটা ছারখার করে দিয়েছে। তোমার মতো নির্লজ্জ সন্তান শত্রু না হোক। ফুটন্ত তরলের ন্যায় টকবক করে উঠল তোরা, ক্রুদ্ধ দৃষ্টিতে অথচ শান্তস্বর। সহি বলেছেন, ধমনীতে। নির্লজ্জতা আমার ধমনীতে, শিরায় শিরায়। নিজাম মজুমদার ফের কিছু বলার আগেই প্রস্থান করলো তোরা। সে জানে এখানে থাকা মানে তর্ক সৃষ্টি করা। অহেতুক তর্ক তার অপ্রিয়। অহন একবার তাকালো নিজাম মজুমদারের পানে।
কথা না বাড়িয়ে সে উঠে এলো তোরার পিছু পিছু। তোরার নির্লিপ্ততা ভাবাচ্ছে ভীষণ। নিজাম মজুমদারের ভাবনায় চলেই এলো তার চারপাশে অক্সিজেন বিষাক্ত হয়ে গেছে। আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ভাইয়ের তর্কযুদ্ধ শুনলেন নাইম মজুমদার। ছেলের বইয়ের নীরবতায় আজ করলেন মেয়েটা নতুন কোনো ফোন দেওয়াচ্ছে। কি অদ্ভুত মেয়েটার প্রতিবাদের ভাষা। স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হলেন তিনি। তার ছেলের জন্য এই মেয়েটা যে আশীর্বাদ হয়ে এসেছে। নীরবে ঘরে ফিরলেন তিনি। ঘুমিয়ে চোখ আপনা আপনি লেগে আসছেন অনুর। তবুও পরীক্ষার পড়াটুকু শেষ হয়নি এখনো, অল্প বিস্তর বাকি রয়ে গেছে। এদিকে বসার ঘর থেকে অহনা নিজাম মজুমদারের তর্ক বিতর্ক শুনে মনোযোগ এখানে বিক্ষিপ্ত হয়েছিল তখন। অয়নের অবশ্য বারবার তাগাদা দিয়েছিল নিচে নামার জন্য। অয়নেরও ইচ্ছে হয়েছিল, কিন্তু নিজাম মজুমদার আর অহনের সম্পর্কটা এখন আর চাচা ভাতিজায় সীমাবদ্ধ নয়। তারা শ্বশুর জামাই নামক নতুন সম্পর্কে আবদ্ধ। সেই ভোদায়তেই অয়ন চেয়েছিল তার ভাই সামনে নিক। বাড়াবাড়ি বেশি হলে তা না হয় তখন দেখা যেত। চেয়ারে ঢুলে ঢুলে অনু পড়ছিল। অয়নও পাশে চেয়ারে বসে আছে। অনু অবশ্য বার কয়েক চেষ্টা করেছিল আড্ডা জমানোর, তবে অয়নের স্পষ্ট আদেশ, আপাতত ভুলে যাও আমি তোমার বর, এখন আমি তোমার অভিভাবক। আমার তরফ থেকে সোজা আদেশ হচ্ছে পড়া শেষ না করা অবধি ওঠা যাবে না। অনু পড়েছিল বিধায় সে নিজেও ঘুমায়নি। ঠায় বসেছিল স্ত্রীর পানে, এক ধ্যানে দেখছিল স্ত্রীকে। মেয়েটা পড়তে পড়তে ঢুলে টেবিলের ওপরে যায় ঘুমে, তখন আবার তাকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে ফের পড়ার তাগাদা দেয়। ঘড়ির কাঁটায় 2:35। অনুর পড়া মোটামুটি আয়ত্তে এসেছে। তখনই অয়নের গম্ভীর স্বর, পাশ আসবে নাকি ট্যাগ পাবেন ফিল্টুসের? অনু ভ্রু কুচকে বলল, ভালো মতো পড়ছি। অনশটান দাঁড়িয়ে গেল, চেয়ার ছেড়ে বিছানার দিকে এগোতে এগোতে বলল, শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে এসো, রাত বিরাতে মাথা নষ্ট করার দরকার নেই তো। অনু মুচকি হাসলো স্বামীর কথা শুনে। তারও বেশ লাগে অয়নকে জ্বালাতে, তাই তো হাই তুলতে তুলতে ঘুম ঘুম ভাব করে জবাব দিল, মাথা নষ্ট হলে ডাক্তার দেখান, পদার্থবিদ, আমাকে দোষারোপ করবেন না। বিছানার এক পাশে শুয়ে পড়েছিল অয়ন। অনুর কথা শুনিয়ে অপলক চেয়ে রইল তার পানি। সবুজ রঙা শাড়িতে কি ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে মেয়েটাকে। অনুর ঘাড় সমান চুলগুলো সামনে এনে অয়নের ঘোর রাগানোর জন্য বলল, তোমার ঘোড়ার লেজের মতো চুলগুলো বড় হবে কবে? বাচ্চা মেয়েদের চুলও আমার চুলের চাইতে বড় হয়। অয়নের দৃষ্টি বিক্ষিপ্ত হলো না, মুগ্ধ নয়নে আগের মতোই তাকিয়ে থাকলো। অনুর মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। ধূপধাপ পা ফেলে লাফিয়ে বিছানায় উঠে বসলো। পায়ের কাছ থেকে কাঁথাটা টেনে শরীর ঢেকে শুয়ে পড়লো উল্টা পাশে ঘুরে। এভাবে শুয়েই বলল, শুভরাত্রি। অয়নের ঠোঁট জোড়া ঈষৎ প্রশস্ত হলো। অনুর গায়ে জ্বালানো কথাটা টেনে সরিয়ে নিল, ভ্রু নাচিয়ে বলল, আলো বন্ধ করবে কে? বিছানায় যে পড়ে আসবে আলো তাকেই বন্ধ করতে হবে। হয়তো আলো বন্ধ করে এসো, নয়তো ঘুমাতে দেবে না। অনুর হেলদোল হলো না মোটেও, চুপটি করে শুয়ে রইল। অয়ন শীতল কণ্ঠে বলল, তুমি কি উঠবে? পোশাক বদলে আসবে? 2 মিনিট সময় দিলাম, নয়তো ওয়াশরুমে আটকে রাখবো নিয়ে। পাশ ফিরল অনু, মিনমিন করে জবাব দিল, মাথা ধরেছে, একদম উঠতে ইচ্ছে করছে না। কথা বাড়ালো না অয়ন, নিজেও শুয়ে পড়ল। হাত বাড়িয়ে অনুকে টেনে নিজের বুকে রুষ্ণতায় জড়িয়ে বলল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বইপত্র গুছিয়ে টেবিলে রাখলো তোরা। বিছানায় উপর হয়ে শুয়ে থাকা অহনের পাশে এসে বসলো। এক হাত তার পিঠে ছোঁয়াতেই উঠে বসলো। মৃদু হেসে জিজ্ঞেস করলো, কিছু বলবে? তোরা উপর নিচ মাথা দুলিয়ে বলল, কষ্ট পেয়েছেন? অহন হাসলো নিঃশব্দে। তোরার বা হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এসব ছোটখাটো কথায় আমার কিছু হয় না। অষ্টাযুগল প্রশস্ত হলো তোরার। ডান হাতটা দিয়ে অহনের গোছালো চুলগুলো এলোমেলো করে বলল, শুয়ে পড়ুন, আমি আলো নিভিয়ে আসছি। সুইচ টিপে আলো বন্ধ করে বিছানার নিকট আসতেই মুঠোফোন নিয়ে ফ্ল্যাশ লাইট অন করলো অহন। নির্বিঘ্নে বিছানায় উঠে বসলো তোরা। মলিন মুখখানায় বিষণ্ণতার ছাপ। বিছানায় গায়ে এলিয়ে দিল সে, ছোট্ট করে ফের শুধালো, ঘুমাবেন না? মূর্তির মতো বসে থাকা অহন বলল, তো একটা জিনিস চাইবো, ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, উত্তর জেনে ঘুমাবো। এবার উঠে বসলো। দুজন দুজনের দূরত্বটা কমিয়ে তোরা আরেকটু ঘনিয়ে বসলো। অল্প ভাষায় বলল, বলুন। আলতো হাতে স্ত্রীর গাল স্পর্শ করে শুধালো, ভালোবাসি বলবে না? খানিকটা সময় নিয়ে কিছু ভাবলো তোরা, তারপর দুজনের দূরত্ব আরো কমিয়ে বলল,
আপনার মন কি বলে? আমি আপনাকে ভালোবাসি নাকি বাসি না? অহনের নীরবতায় তোরা ফের শুধালো। আপনি বড্ড চুপচাপ থাকেন। মৌনতা ভেঙে জবাব এলো। উত্তর পাইনি। তোরা ঝটপট উত্তর। যদি বলি ভালোবাসি? শীতল স্বরে ফিরতি জবাব। তবে তুমি আমার। ফিসফিসিয়ে তোরা শুধালো। যদি ভালো না বাসি? সরল বাক্যে জবাব এলোমেলো। শীতল স্বরে ফিরতি জবাব। অহনের হাত জোড়া টেনে নিল তোরা, দুই হাত ছুঁয়ে নির্দ্বিধায় স্বীকার করলো। ভালোবাসি মাস্টার মশাই। যতটা ভালোবাসলে আমার কঠিন খোলসাটা আপনার একটুখানি সান্নিধ্যে চুরমার হয়ে যায়, ঠিক ততটাই ভালোবাসি। এবার পরিমাপ করার দায়িত্ব আপনার। কি অকপট স্বীকারোক্তি! অহন কি ফিসফিস করে বলল। বুকের ভেতরটা অস্থির ছটফট করছে। হাত দিয়ে দেখো না, হার্টবিট মিস করছি জানো। নাক টেনে তোরা বলল। ওটা অ্যাসিডিটির জন্য হয়েছে, মেডিসিন নেওয়া উচিত ছিল। আপনি বরং বেশি করে পানি খেয়ে আসুন। মুখে কথাটা বললেও নিজে ঠিকই এগিয়ে এসে মাথা রাখলো অহনের উথাল পাথাল বুকটায়। গভীর আবেশে জড়িয়ে ধরে বলল। মাস্টার মশাই, মেয়েরা কি অভিশাপ? অহনের স্ত্রীর মাথাটা নিজের বুকে থেকে উঠিয়ে দু হাতের তালুতে তার ছোট্ট মুখটা আবদ্ধ করে বলল। আশীর্বাদ। তোরা মিষ্টি করে হেসে বলল। সৃষ্টিকর্তার নিকট খুব করে চাইব আমাদের প্রথম সন্তানটা যেন কন্যা নামক আশীর্বাদ হয়। তোরার এই রূপটায় রীতিমতো চমকালো অহন। সবার সামনে গম্ভীর মেয়েটা তার কাছে খোলা বইয়ের মতো নতুন করে চিনছে যেন। অহনের মৌনতায় ভ্রু কুচকালো তোরা। শুধালো, কিছু বলবে না? সম্বিত ফিরল অহনের, মিষ্টি হেসে বলল। সবার কাছে তোরা ভীষণ ইন্ট্রোভার্ট, তবে আমার তোরা ভীষণ রকমের চঞ্চল মেয়ে। আমিও সৃষ্টিকর্তার নিকট একই দোয়া রাখবো। হাই তুলে তোরা এবার শুয়ে পড়ল। অহন ভ্রু কুচকালো। মেয়েটা সত্যিই রহস্যময়ী। রান্নাঘরে বড়দের সাথে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে তোরা। অনুও এটা সেটা এগিয়ে দিচ্ছে। কলিং বেলের শব্দে অনু দৌড়ে এসে দরজা খুলতেই দেখলো তুষারের ফোলা নয়ন জোড়া। পেছন পেছন তন্ময়ও আছে। তার চোখের নিচটাই নীলচে হয়ে আছে। ফর্সা দোলে নীলচে বর্ণটা বেশ গাঢ় দেখাচ্ছে। অনু এক পাশে সরে গিয়ে জায়গা করে দিল দুই ভাইকে। সোফায় কাঁধে ঝোলানো ব্যাগটা রেখে উপর হয়ে জুতো খুলল তুষার। চোখ মুছে গটগট করে চলে গেল নিজের ঘরে। তন্ময়ের উৎসুক দৃষ্টি কাউকে খুঁজছে। অনু চুপচাপ দেখে গেল সবটা। রান্নাঘরে এসে শাশুড়িকে বলল খানিক আগের ঘটনা। অনিমে ইশারা করে বলল এসবে তিনি একদম গা ছাড়া ভাব। তন্ময়ের অসহায় চাহনিতে অনুর বেশ খারাপ লাগছে। তাই ফিসফিস করে তোরাকে বলল আপাতত আদ্যপাত্য। তোরা নির্বিকার। হাতে থাকা মগটা অনুর হাতে দিয়ে অল্প ভাষায় বলল, নিজের কথা ভাব, অযথা সময় নষ্ট করিস না। তোরা কাটখাক জবাবটা পছন্দ হলো না অনুর। মুখ বাড়িয়ে তোরার কানের কাছে এনে বলল, ভাইয়ের সাথে এভাবে কথা বলিস নাকি? তাহলে কিন্তু সাবধান করে দিচ্ছি, উনি আবার গণিতের শিক্ষক। কখন যে উড়াধুরা মায়ের লাগাবে টেরও পাবি না। খচ্চর বেরি, কোনো অনুভূতি নাই। এভাবে চললে ভাইয়া এই জন্মে বাচ্চা কাচ্চার মুখ দেখবে না। কথাটা শুনে মুখে হাত চেপে হাসতে লাগলো অনু। তোরা সেই দিকে ধ্যান না দিয়ে এক মনে কাজ শেষ করলো। অনিমার হাতে থাকা পাতিলটা নিয়ে মিষ্টি স্বরে বলল, গোসল সেরে এসো জেঠিমা, বাকি কাজ আমরা দেখে নিচ্ছি, একটু জিরিয়ে নাও। অনিমা এক গাল হাসলো। খুশিতে মনটা গদগদ হয়ে গেছে। এই পুচুক মেয়েটা তার কথা ভাবে। সেদিন অহন রাতে বিয়ে না করলে তো মেয়েটা হাতছাড়া হয়ে যেত। এরপর আর ভাবতে পারলো না তিনি। কপট রাগের ছল করে বললেন, দুজনে যাও, নিজেরা ফিরে এসো। গরমের কাছে আসার কি দরকার, আমরা দুজনে করব, যাও। অনুর মুখ ফসকে বেরিয়ে এলো, ইয়ে মানে ভালো লাগে। কলি ভ্রু কুচকে তাকালো অনুর পানে। বেফাস কথা বলে সে এমনি বেকুব হয়ে আছে। অন্যদিকে অনিমা বলল, তুমিও কি অয়নের মতো হয়েছ মা? পাশ থেকে কলি বলল, ওর বড় তো সমস্যা নাই, সোনায় সোহাগা। অনু লজ্জা পেয়ে মাথা চুলকাতে ব্যস্ত, আর বাকিরা হাসিতে ফেটে পড়েছে। অনিমা তাগাদা দিয়ে দুজনকে ঘরে পাঠালো। সিঁড়ির ওপর উঠেই নিজের ঘরের দিকে যেতেই তোরা বলল, শোন। অনু চোখের ইশারায় শুধালো কিছু। তোরা ফের বলল, তোর তো অনেক অনুভূতি, তা সুখবরটা কবে দিচ্ছিস? তোরার মারকাটারির প্রশ্নে ভালোই জব্দ হলো অনু। লাজুক হেসে বলল, ভাসুরের কোনো গতি হলো না, সেই দুঃখে শোক পালন করছি। তোরা হাসলো অনুর কথায়। মেয়েটার সময় অসময়ে বিচার করে না, সিরিয়াস মুহূর্তেও তার দুষ্টুমি। কথা না বাড়িয়ে ঘরে এর দিকে এগোলো সে। অনু তার চলে যাওয়া দেখলো। টেবিলে রাখা মুঠোফোনটায় আচমকা কম্পন এলো। মোবাইলের পর্দায় আলোটা
30 সেকেন্ডের জন্য জ্বলে তারপর নিভে গেল ফের। ফোনটা হাতে নিতেই ঠোঁটের কোণে হাসিটা চলে এলো। এমন মন দিয়ে খুদে বার্তাটা পড়ল। কুইন, এ কেমন বিচার? দিনরাত আমার স্নায়ুর নিউরনে আপনার বাস। শীত আগমনী বার্তায় হাড় কাঁপুনির দিনেও আমার চরিত্রের সর্বনাশ ঘটেছে। জবাব চাই আপনার নিকট। কি করিলে এই মানুষটা ফের মন বসাতে পারবে তার দুনিয়ায়? অনেক ভেবেও অহনের পাঠানো খুদে বার্তার যথাযোগ্য ফিরতি জবাব পেল না। 2 হাতের আঙ্গুল দিয়ে কয়েকবার কিছু টাইপ করে আবার কি ভেবে সব ডিলিট দিচ্ছে। অনেক ভেবে চিন্তে টাইপ করলো মুঠোফোনটার পর্দায়। কাজে ফাঁকি দিলে 5 দণ্ড আরোপ করা হবে। দায়িত্ব পালন করার সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ পরিহার করুন। সেন্ড অপশনে ট্যাপ করলো। খানিকক্ষণ বাদে ফিরতি জবাব এলো। এ কোন মিষ্টি যন্ত্রণায় ডুবেছি আজকাল। বারবার নিয়ম ভাঙতে ইচ্ছে হয় যে। হাসলো তোরা। মানুষটা তার মন বোঝে। মোদ্দা কথা মানুষটা তাকে বোঝে। তার প্রতিটা মুহূর্তে যেন ওই মানুষটা বোঝে। তাকে আগলে রাখার ভালো রাখার জন্য স্ট্রিট হয়েও ক্লাস চলাকালীন মোবাইল ফোন নিয়েও নাড়াচাড়া করে আজকাল। এই মানুষটা কি অবলীলায় তাকে কুইন বলে সম্বোধন করলো। মানুষটা সবসময় এভাবে আগলে নিবে কিনা সে ভাবনায় বিভোর হয়েছিল সবে। তখনই বসার ঘর থেকে কারো আর্তনাদ আর হইচই শব্দ। তোরা নিচে নামলো না, তবে ঘর ছেড়ে সিঁড়ির কোণে এসে দাঁড়িয়ে ঘটনাটা দেখছে। অনু এসেছিল। তোরাকে উপরে দাঁড়িয়ে থাকতে দেখে সেও পাশে দাঁড়ালো। কাননের আর্তনাদ শোনা যাচ্ছে। হাত দিয়ে ছেলের হাতের কবজিটা চেপে ধরেছে। শিরা কাটতে গিয়েছিল ছেলেটা, অল্প কোষ লেগেছিল। ভাগ্যিস তখন কানন গিয়েছিল ঘরটায়, নয়তো বড় অঘটন ঘটত। 3 ইঞ্চি লম্বা, কাটা জায়গাটা ক্ষতের পরিমাণ কম হলেও উষ্ণ লাল তরল পড়ছে গড়গড় করে। স্কুলের শুভ্র শার্টটা ততক্ষণে রঞ্জিত হয়েছে লোহিত বর্ণে। কাননের হাতেও লাল রঙের উষ্ণ লোহিত মাখামাখি হয়ে আছে। তার চিৎকার আর আর্তনাদে সবাই এলো। নিজাম মজুমদার ছেলেকে কাঁপা কাঁপা স্বরে শুধালেন, এমন কেন করলে? অনিমা দৌড়ে এসে অবস্থা দেখে কোনো মতে কাপড়ের টুকরো পেঁচিয়ে দিয়েছে তুষারের কবজিতে। তাগাদা দিল হাসপাতালে নেওয়ার জন্য। নিজাম মজুমদার উদ্বিগ্ন দৃষ্টিতে ছেলের জবাবের আশায় রইলেন। তখনই তুষার উত্তর দিল, বিষাক্ত লাগছে সব। এই তুমি মানুষটা আমাদের বাচ্চার সহজ রাস্তাটা কলঙ্কিত করে দিয়েছো বাবা। আজ স্কুলে তন্ময়ের সাথে মারামারি হয়েছে ফাদের, কারণ ফাদ বলেছে তুমি ফেরারি, তুমি 2টো বিয়ে করেছো। তন্ময় মানতে না পেরে মারামারিতে জড়িয়েছে, আমি তাকে ছাড়িয়ে আনলাম। এরপর তো স্কুলে যাওয়ার মুখ নেই, সবাই এক কথা বলবে। অসহ্য লাগছে সবটা, তার চেয়ে মরে যাওয়া ভালো না? ছেলের কথায় দম বন্ধ হয়ে এলো নিজাম মজুমদারের। থপ করে বসে পড়লেন সোফায়। কেমন অস্থির লাগছে, শরীর কুলকুল করে ঘামছে। তবে কি ছেলেদের জীবনটাও তার জন্য জটিল হয়ে যাচ্ছে? তোরার মতো তারও কি তাদের জীবনে ভিলেন চরিত্রটা তাকে দিয়েছে? আর ভাবতে পারলো না তিনি। ধীর কদমে নেমে এলো তোরা, তার পিছু পিছু অনু এলো। তোরা এসে থামালো তুষারের মুখোমুখি। নিজের মুঠ করা হাতটা খুলে কষিয়ে এক চড়। কি কর্কশ চাহনি তার, তবে স্বাভাবিক স্বরে বলল, অথচ আমি এইসব প্রতিদিন শুনেছি। কই, কখনো তো নিজেকে শেষ করার কথা ভাবিনি। আমি তো শক্তি পেয়েছি, তবে তোমরা কেন পুরুষ হয়েও রাখতে পারছো না? নাকি বাবার মতো নিজেরাও ইনোসেন্ট হতে চাও? তোরা সূক্ষ্ম খোঁচাটা বুকে গিয়ে বিঁধল নিজাম মজুমদারের। ইনোসেন্ট বলতে মেয়েটা কি বুঝিয়েছে তার মর্ম তিনি ঠিকই বুঝেছেন। নোয়ানো মাথায় আজ সন্তানদের সাথে দৃষ্টি মেলাতে তিনি ব্যর্থ। তোরা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। পা পিছিয়ে সবে ঘুরে যাচ্ছিল, তখনই তার পথরোধ করলো কানন। করজোরে মিনতি করে বলল, ক্ষমা করে দাও না, ছেড়ে দাও না। বিশ্বাস করো, বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এমনটা করো না, ওই মানুষটা মরে যাবে, আমার ছেলেরা মরে যাবে। দয়া করো মা, দয়া করো। নিজাম মজুমদার তার তন্ময় চেয়ে রইল তার পানে, কিন্তু জ্বলে উঠল তুষার। বজ্রকণ্ঠে বলল, আমার লজ্জা করছে আমি তোমাদের সন্তান পরিচয় দিতে। আমার জীবনের প্রথম ব্যর্থতা বোধ হয় এটাই। বুকের বাপাসটায় ধপ করে উঠল নিজাম মজুমদারের। দম আটকে যেন থম মেরে আছে গ্রন্থ গতির মাসুল পিণ্ডতা। কি অদ্ভুত নিয়তি! যাদের পেয়ে নিজেকে ধন্য মনে করেছেন তার কথায় আজ অন্য ছাপ। অহনের আতে ঘা লাগলো কথায় বিরক্তি। নিজাম মজুমদার আর নিজের সন্তানদের কথায় সেই ছায়া পাচ্ছেন। তোরা উপরে নিচে মাথা তুলিয়ে ব্যাপারটা বোঝার ভঙ্গিমা করলো। কাননের পাশ কাটিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে।
প্রতি ক্ষণে ক্ষণে মনে হয় তার মাও তো এভাবে তোড়পেছে সারা জীবন, কই কেউ তো ছাড় দেয়নি। মানসিক যন্ত্রণায় জর্জরিত করা হয়েছে তাকে। পেছনে ফিরে তাকায়নি তোরা, তাকালে দেখতে নিজাম মজুমদারের হেরে যাওয়া মুখখানা। গ্লানির ছাপ তাতে স্পষ্ট নিদারুণ। নিষ্ঠুর যন্ত্রণায় নিজেকে শেষ করতে ইচ্ছে করছে নিজাম মজুমদারের। তিনি এসব যন্ত্রণার ভার সইতে পারছেন না। বেশ কিছুক্ষণ যাবৎ অহনের উসখুস দেখছিল নাইম মজুমদার। আজ প্রতিটা কাজে কোথাও না কোথাও গলদ করছে সে। তাই তো ছেলেকে নিজের কেবিনে ডাকলেন তিনি। ছেলের মানসিক অস্থিরতার কারণ তিনি বুঝতে পেরেছেন। ওই ছোট্ট পরীটা যে মাথায় জেঁকে বসেছে তা ভালোই আঁচ করেছে। মুচকি হেসে আনমনে বললেন, মেয়েটা যে এত ভয়ঙ্কর তা দেখে বোঝাই যায় না। কতটা নীরব থাকে অথচ প্রতিশোধের ভারটা কত ভারী। ছেলের কথায় ঘোর ছেড়ে বাস্তবে ফিরলেন ভনিতা ছাড়াই। অফিসের কাজে আজ তোমার মনোযোগ নেই, দুদিন ছুটি নাও, স্থির হও। কলেজে ক্লাস নেওয়া শেষ হলে বাসায় ফিরে যেও, অফিসে আসতে হবে না কিছুদিন। অহন স্বাভাবিক স্বরে বলল, আজ একটু ক্লান্ত আমি বাবা, ছুটির প্রয়োজন নেই, পারবো সামলাতে। দাঁত কিরমির করে ছেলেকে মনে মনে কয়েকটা কটু কথা শোনালেন নাইম সাহেব, অথচ ছেলে শুনল না। মুখ বাঁকিয়ে তিনি মনে মনে বললেন, উল্লুক কোথাকারের, কোথায় নাচতে নাচতে ছুটি নেবে তা নয়, আমি ছুটি দিয়েছি তা উনি নেবেন না। আরে উজবুক, কোথায় বাসায় থাকবে এখন? আমরা চেয়েও পারিনি, আর ওকে ছুটি ঢেলে ঢেলে দিচ্ছি, তা উনি দায়িত্ব পালন করবেন। বদমাস। বাবার চেহারা দেখে অহন শোধালো, তুমি কি আমায় মনে মনে বাজে কথা শোনাচ্ছ বাবা? একদম উল্টাপাল্টা বলো না, মাঝে সাঝে একটু ভালো প্রশংসাও করতে পারো। তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে তুমি আমার পিন্ডি চটকাচ্ছ। ছেলের কথায় নিজের গালে হাত বুলিয়ে নাইম মজুমদার ভেবেছেন একটা আয়নার সামনে থাকলে ভালো হতো। নিজের চেহারার পরিবর্তন আদৌ এই মুহূর্তে হয়েছে কিনা তা দেখা জরুরি, যাতে পরবর্তীতে সাবধান থাকতে পারেন অমন পাজি ছেলেদের কথা থেকে। আমতা আমতা করে বললেন, না কিছু বলছি না তোমায়, মানে বলছিলাম আজ রেস্ট নাও, কাল এসো। অহন মৃদু হেসে বলল, অয়নকে নিয়ে যাই। নাইম সাহেব ভ্রু কুঁচকে বললেন, ওই অপদার্থটাকে কেন সঙ্গে নিচ্ছ? তার নামে বিচার এসেছে, সে নাকি ম্যানেজারকে বলেছে এভাবে চললে নাকি বউ চলে যাবে। ওর উদ্ভট কথাবার্তায় রীতিমতো শঙ্কিত সবাই। অহন হাসল। নাইম মজুমদারের কথা শুনে তিনি যে তাদের দুই ভাইকে নিয়ে বেশ বিব্রত তা কথা শুনেই বুঝতে পারল। তবুও বাবাকে ভরসা দিয়ে ভাইকে নিয়ে অফিস থেকে বের হলো। বাসায় এসে থমথমে পরিস্থিতি দেখে অয়ন বলল, আরে সবার মুখে এমন চায়না তালা কে দিল? সবাই যেন তেলাপোকার শ্রাদ্ধ পালন করছে। অনুর গোমট আদলখানা দেখে অয়ন ফের বলল, এমনি দেখতে পেতনির মতো, তার উপর মুখটা কালো করে রেখেছে। এবার তো কালাচানের মতো লাগছে। অনু খুব জোরে চিমটি কাটলো অয়নের হাতে। ফিসফিস করে কিছু বলতে যাবে তার আগে গম্ভীর স্বরে অয়ন বলল, টিচারের সাথে অসভ্যতা করার অভিযোগে তোমাকে শাস্তি পেতে হবে। এক পা তুলে দোকান ধরে দাঁড়িয়ে থাকো। অয়ন পেছন থেকে ভাইয়ের মাথায় কাটটা মেরে বলল, সরো। অনু ফিক করে হেসে দিলেও পরবর্তীতে নিজেকে সামনে বলল, তুষার হাত কেটে ফেলছে, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। দুই ভাই চমকালো অনুর কথা শুনে। অনুর পুরো ব্যাপারটা খুলে বলতে দুজন ডোন্ট কেয়ার ভাবে বলল, এটা তাদের পাওনা ছিল। কথাটা বলে অহন নিজের ঘরের দিকে পা বাড়ালো। পেছন থেকে নিজাম মজুমদারের ডাক শুনে থামলেন। তোমার স্ত্রী জিজ্ঞাসা করবে কি করলে সে থামবে। আমার মৃত্যু কি তার হাতে থেকে বাকিদের নিস্তার দিবে নাকি? অহন ঘাড় ঘুরিয়ে জবাব দিল, আপনাদের ব্যক্তিগত ঝামেলায় আমাকে টানবেন না। সেদিনও বলেছি, আজও বলছি, এটা আপনাদের সমস্যা। দ্রুত পথে প্রস্থান করলো অহন। পেছনে রেখে গেল নিজাম মজুমদারের হাহাকার। নিঃশব্দে ঘরে প্রবেশ করলো অহন। আজকাল ঘরে আসলে তোরাকে হয়তো পড়তে দেখা যায়, নয়তো বারান্দায় দেখা যায়। আজও ব্যতিক্রম কিছু ঘটলো। ঘরটা ফাঁকা। সুশ্রী মায়াবী আদলটা আজ কোথায় যেন লুকিয়ে আছে। হাত ঘড়িটা খুলে টেবিলে রেখে নিজের রুমটা ছেড়ে একবার তোরার রুমটাই উকি দিল। না, এই ঘরটা এত বন্ধ বাহির থেকে। দ্রুত পদে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সদর দরজা খুলে বাড়ির চারপাশে দেখে এলো। না, মেয়েটার লুকোচুরি মানতে পারছে না সে। হন্তদন্ত হয়ে মায়ের কাছে গেল। সরাসরি ভনিতা ছাড়াই জিজ্ঞেস করলো, তোরা কি কোথাও গেছে আম্মা? অনিমা ভ্রু কুঁচকে বলল, কই যাবে, ঘরেই যা আছে, চোখ মেলে দেখো গিয়ে। মায়ের কথায় চোখ জোড়া ছোট করে অহন বলল, আপনি কি আমায় ইনডাইরেক্টলি কানা বললেন আম্মা? একটু সুন্দরভাবে বলা যায় তো।
অনিমা বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বললেন, ও তাই, আচ্ছা, তোর ইচ্ছে পূরণ করব আব্বাজান। এরপর থেকে বলবো, সম্মানিত চশমাওয়ালা আব্বাজান। চশমাটাকে নাকের আগায় ভালো করে ঠেসে ধরে তারপর আশপাশটা দেখবেন, তাহলে সহজে দেখবেন।